সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। যুক্তরাষ্ট্রে বেশ অনেক দিন যাবৎ কিছু অনেক অসুখই আসলে দিন দিন বেড়ে চলেছে এবং তার ভিতরে ভীষণভাবে একটি উল্লেখযোগ্য হচ্ছে পার্কিনসন ডিজিজ। বর্তমান বিশ্বে মানুষের জীবনের এক্সপেকটেশন বৃদ্ধি পাবার সাথে সাথে আসলে এইজ রিলেটেড যেসব ডিজিজ আমরা দেখতে পাই সেগুলো যেরকম পরিসংখ্যানে বেড়ে গিয়েছে, একই সাথে আসলে যেসব অসুখ হয়তো বা একটা সিগনিফিক্যান্ট এইজের পরেই রিভিল করতো, সেই অসুখগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়াটা যেরকম সুখকর, একই সাথে কিন্তু আসলে এই যে এলডারলি পেশেন্ট ডিল করার যে বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করা, এগুলো কিন্তু অনেকভাবে আসলে প্রয়োজনীয়তা বেড়ে গেছে। আজকে আমরা সেই অবস্থান থেকে পার্কিনসন ডিজিজ নিয়ে আলোচনা করব, জেনে নিব বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং আপডেটেড ট্রিটমেন্ট গুলো। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করবার জন্য সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিভিএনকে। আমি ডক্টর দেবাশিস মৃধা, মিশিগান থেকে। সমগ্র শ্রোতাদের এবং দর্শকদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি আমরা। ডক্টর মৃধা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের পার্কিনসন ডিজিজের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো পরিসংখ্যান অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে প্রতি বছর প্রায় অ্যারাউন্ড 90,000 কেস ডায়াগনোসড হচ্ছে যুক্তরাষ্ট্রে উইথ পার্কিনসন ডিজিজ। তো নিউরোলজিস্ট হিসাবে আপনি দীর্ঘদিন যাবৎ এখানে প্র্যাকটিস করছেন। আপনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে যদি জানতে চাই, এ বিষয়ে আপনার ওপিনিয়নটি কি? খুব সুন্দর প্রশ্ন হাফসা। হ্যাঁ, পার্কিনসন ডিজিজ একটা খুব কমন ডিজিজ। এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন। এটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ, যেটা শুরু হয় সাধারণত 60 বছর বয়সের পরে, কিন্তু এর আগেও শুরু হতে পারে। এর ডিজিজটা আমরা বেশ দেখতে অনেক পেশেন্ট আমাদের থাকে, আর পেশেন্টের সংখ্যা ইদানিং বেড়ে যাচ্ছে। হাফসা যেমন বললো যে আমাদের জীবন কাল, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি যেটা বেড়ে যাচ্ছে, সুতরাং এই ডিজিজটা আমরা বেশি করে দেখছি। কারণ যাদের বয়স 80-র উপরে, তাদের প্রায় 20% লোকেরই আমরা দেখতে পাই যে তাদের পার্কিনসন ডিজিজ অথবা পার্কিনসন লাইক সিমটম তারা ডেভেলপ করে। তাদের স্লোনেস অফ মুভমেন্ট, ট্রেমর, গেইট অ্যাবনর্মালিটি, ব্যালেন্স প্রবলেম, এগুলো আমরা দেখতে পাই। সুতরাং এই ডিজিজটা খুব কমন। এই ডিজিজটার আমাদের কিওর নেই, কিন্তু আমরা জীবনকে সুন্দর করতে পারি যাতে মানুষ অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে, সেই দিকটা আমরা দেখতে পারি। আর ডিজিজটা যেহেতু বেড়ে যাচ্ছে এবং আমাদের অনেকের সংসারে, আমাদের ফ্যামিলিতে বাবা মা বা দাদা দাদা দিদি এদের হচ্ছেন, সুতরাং বাঙালিদের এই ডিজিজ সম্পর্কে জেনে নেওয়া ভালো। তাতে সুবিধা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং আমাদের যে প্রজন্ম এই ডিজিজটা ভুগছেন তাদের জন্য। এই জন্যই আজকে আমরা এই কথা বলছি। ধন্যবাদ। শুরুতেই আবারও আমরা আমরা আগে আপনার সাথে পার্কিনসন ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু শুরুতেই আমি আবারও একটু বেসিক ইনফরমেশন গুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই। পার্কিনসন ডিজিজ বলতে আমরা আসলে কি বুঝি এবং কি কমন সিমটমস গুলো পার্কিনসনের পেশেন্ট আসলে দেখতে পান? খুব সুন্দর প্রশ্ন। পার্কিনসন ডিজিজটা হলো একটা নিউরোলজিক্যাল ডিজিজ। আমরা বলি ক্রনিক প্রোগ্রেসিভ নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। আস্তে আস্তে কিছু সেল আছে আমাদের ব্রেইনে, আমরা বলি ডোপামিনার্জিক সেল। এই সেলগুলো প্রডিউস করে একটা নিউরো ট্রান্সমিটার বা একটা হরমোন জাতীয় থিং, যেটাকে বলে ডোপামিন। এই ডোপামিনটা প্রডিউস হয় একটা জায়গায় আমাদের ব্রেইনে, আমরা বলি মিড ব্রেইনে। এটাকে বলে সাবস্টেন্সিয়া নায়াগ্রা, একটা কালো জায়গা। ওই কালো জায়গাটা যদি আস্তে আস্তে সাদা হয়ে যায়, তখন আমরা দেখি যে তাদের ডোপামিন প্রোডাকশনটা কমে যায়। এই সেলগুলো, যে স্ট্রাটোনায়াগ্রাল সেল বা ডোপামিনার্জিক সেল আমরা বলি, এই সেলগুলো সাধারণত বেশ অনেক সেল থাকে আমাদের যখন জন্ম হয়, কিন্তু জন্মের পর থেকেই এই সেলগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে।
অনেকের আছে মরে যায় ধর 1% বা 2% প্রতি বছর বা আফটার 50-র পরে, 50 বছরের পরে। কিন্তু অনেকের হয় যে তাদের মরে যায় 3% বা 4%। এই 3 বা 4% যাদের মরে যায় তারা আলটিমেটলি ডেভেলপ করে এই ডিজিজ, পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ হলো এমন একটা ডিজিজ যে আমাদের আসলে এই যে মুভ করি, আমরা হাত পা মুভ করি, এই মুভ করাটা কমিয়ে রাখে। সাধারণত বানর যেমন মুভ করে অনেক দ্রুত গতিতে, আমরা কিন্তু লিমিটেড মুভ করি, স্লোলি মুভ করি। এই যে স্লো মোশনটাকে আমরা অনেক সময়, এইটা আমাদের এই ডোপামিন মেনটেন করে। কিন্তু যখন এই ডোপামিন প্রডিউস না করতে পারে আমাদের সেল, তখন আমরা দেখি অনেকে ট্রেমর হয়, শেক করে, তাদের হাত পা বা হেড বা বিভিন্ন জায়গা শেক করে, আমরা এটা দেখতে পারি। এইটা হলো একটা মেইন সিমটম পার্কিনসন ডিজিজের। আরেকটা মেইন সিমটম হলো রিজিডিটি, মানে স্পাস্টিসিটি, তাদের বডিটা টাইট হয়ে যায়। সবকিছু যেন আম, ধীরে ধীরে, হাতটা ওপেন করবে সেটা খুব দ্রুত গতিতে পারে না, তারা আস্তে আস্তে করে ওপেন করতে পারছে। এটা আমরা এটাকে বলি রিজিডিটি। তারপরে আছে ব্যালেন্স প্রবলেম আর গেইট অ্যাবনর্মালিটি। ব্যালেন্স প্রবলেম হয়, স্টুফনেস অফ গেইট, এটা হতে পারে। এইগুলোকে আমরা বলি মোটর সিমটম। আর কতগুলো সিমটম আছে আমরা যেটাকে বলি নন মোটর সিমটম। নন মোটর সিমটম গুলোর মধ্যে আবার রয়েছে যে এটা কিন্তু পার্কিনসন ডিজিজ আমরা যখন ডায়াগনোস করি তার আগেই হতে পারে। একটা সিমটম হলো ডিপ্রেশন, আরেকটা সিমটম হলো স্লিপ প্রবলেম। ঘুমোতে গেলে তারা খুব নড়াচড়া করে, তারা হাত ছড়ে পা ছড়ে, হঠাৎ করে জার্কিং করে ওঠে, এই ধরনের সিমটম হতে পারে। তাদের অনেক সময় ড্রিম আছে, ভিভিড ড্রিম করতে পারে। তারপরে তাদের আরেকটা সিমটম আছে কনস্টিপেশন। আমাদের অনেকের যাদের বয়স হয়ে গেছে তারা মেটামিউসিল খায় বা এই ধরনের কিছু ওষুধ খাচ্ছে, এদের কনস্টিপেশন হয়। কনস্টিপেশন একটা আর্লি সাইন অফ পার্কিনসন ডিজিজ, আমরা এটা খুব দেখতে পারি। তারপরে একটা আর্লি সাইন আছে যে তারা স্মেল নিতে পারে না। অনেক সময় তারা বলবে যে খাবার টেস্টি হচ্ছে না, বা কারণ তারা স্মেল নিতে পারছে না খাবারের, এই জন্য খাবারের টেস্টটাও তারা পায় না। এই ধরনের সিমটম গুলো হলো আর্লি সিমটম। কিন্তু মোটর সিমটম গুলোকে আমরা সাধারণত দেখতে পাই, এবং ওইটা দেখেই আমরা ডায়াগনোসিস করে থাকি। ধন্যবাদ। আমরা আরো দেখি যে অনেক সময়ই ফ্যামিলিতে হয়তো বা কারো এ ধরনের সমস্যা ছিল এবং সেই পরিবারের মানুষদের আসলে হয়তো বা ধারণাই নাই যে এ ধরনের সিচুয়েশনে কি করা উচিত। তো পার্কিনসনের যদি কমন রিজন গুলো আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আসলে কমন সিচুয়েশন গুলো কি যে কারণে পরবর্তীতে একজন মানুষের পার্কিনসন হবার সম্ভাবনা থাকে, এবং একই সাথে এইজের সাথে আসলে এর কতটা রিলেশন রয়েছে? খুব সুন্দর প্রশ্ন। আসলে মেইন সমস্যাটা হলো, আমরা তো বয়স হয়, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সম্ভাবনাটা বেড়ে যায়। সেই জন্য পার্কিনসন ডিজিজ সাধারণত আমরা দেখি 60 বা 70 বছরের উপরে যাদের বয়স। তুমি যে জেনেটিকের কথা বললে, জেনেটিক্স যদি বাবা মায়ের বা একজন বা দুজনের ফ্যামিলিতে থাকে, তখন আমরা দেখি তাদের ছেলে মেয়েদের সম্ভাবনা খুব বেশি থাকে। তাদের, আমরা স্টাডি করে দেখেছি যে সম্ভাবনাটা অ্যাবাউট 15 to 20%। কিন্তু জীবনের ক্ষেত্রে আমরা যখন দেখি পেশেন্ট, তখন আমরা অনেক বেশি দেখি, অলমোস্ট 50% ফ্যামিলি মেম্বারদের আমরা দেখতে পাই যে তাদের পার্কিনসন হচ্ছে। সুতরাং রিস্কটা বেশ হাই। জেনেটিক ম্যাটেরিয়ালসটা, মানে কোন ক্রোমোজোম এটা ক্যারি করে, আমরা এখনো এটা ডিটেক্ট করতে পারিনি। কিন্তু এখন আমরা কয়েকটা জিন খুঁজে পেয়েছি যেগুলো থাকলে তাদের সম্ভাবনাটা বেড়ে যায়। আমরা বলছি না যে ওই জিনটা থাকলে তার হবেই হবে, এমন কোনো কথা নাই, কিন্তু তার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে যে ব্যাপারগুলো আছে, যে কি কারণে পার্কিনসন হতে পারে, কি করে আমরা অ্যাভয়েড করতে পারি, যেটা আমাদের দেশে আমরা যেটা দেখি, বাংলাদেশে আমি কয়েকবার গিয়েছি, আমি তো সেখানে প্র্যাকটিস করিনি, তবু অনেক পার্কিনসন পেশেন্ট দেখেছি। এখানেও আমার 2-3 জন বাংলাদেশি পেশেন্ট আছে যারা পার্কিনসন ডিজিজের। তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম বা আমরা তাদের স্টাডি করে দেখতে চাচ্ছি যে কেন তাদের পার্কিনসন হচ্ছে।
তো আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশে অনেক পেস্টিসাইড ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের। এই পেস্টিসাইডটা অনেক সময় আমাদের রিস্কটাকে বাড়িয়ে দেয়। আমাদের দেশে যে রাস্তাঘাটে ধুলাবালি থাকে প্রচণ্ড, এই ধুলাবালি বা এনভায়রনমেন্টাল টক্সিন যেটা, এটা আমরা শ্বাসের সঙ্গে নিতে নেই, এবং এই টক্সিনটা আমাদের সঙ্গে অনেক সময় আমাদের ডোপামিনার্জিক সেলটাকে আলটিমেটলি মেরে ফেলে। এটা একটা বড় রিস্ক। তারপরে যে রিস্কটা আমাদের দেশে অনেক সময় হেড ইঞ্জুরি হয়, অনেকে মোটরসাইকেল চালায় যারা কখনো হেলমেট পরে না বা এই ধরনের, হেড ইঞ্জুরি হলো অত বেশি খেয়াল করলো না, পরে দেখা যায় তাদের পার্কিনসন হতে পারে। আর যারা বক্সিং করে বা এই ধরনের কন্ট্যাক্ট স্পোর্টস করে তাদের আমরা দেখি পার্কিনসনের রিস্কটা একটু বেড়ে যায়, কারণ হেড ইঞ্জুরিটা বাড়িয়ে দেয় এই রিস্কটাকে। সুতরাং এইগুলোই আমরা রিস্ক হিসাবে ধরি, কিন্তু আমরা এখনো ঠিক পিন পয়েন্ট করতে পারছি না যে কোন রিস্কটা সবচেয়ে হাইয়েস্ট রিস্ক। তবে অফকোর্স এইটা হাইয়েস্ট রিস্ক, যদি ফ্যামিলি মেম্বার কারোর পার্কিনসন থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের রিস্কটা খুব হাই থাকে। ধন্যবাদ। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো এখন বারবার অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষভাবে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস বা কেমিক্যালস গুলো। তো সেই বিষয়ে আসলে যুক্তরাষ্ট্রের সিচুয়েশনটি কি, এবং এখানে এটার কতটা ব্যাপকতা অবজার্ভ করা যাচ্ছে? যুক্তরাষ্ট্রে আসলে যারা আমরা দেখি ফার্মারদের বেশি হয় পার্কিনসনটা। পার্কিনসন ডিজিজ ফার্মার যারা ফার্মিং করতো আগে, এখন তো ফার্মিং খুব কম লোকে করে। লোক সংখ্যা, আগে তো 40% লোকে ফার্মিং করতো, এখন মাত্র 2%, 2.6% লোকে ফার্মিং করে। সুতরাং এই রিস্কটা অনেকটা কমে যাচ্ছে। এদেশেও এখনো পেস্টিসাইড রয়েছে, যেমন হার্বিসাইড। আমরা যে পোকামাকড় বাড়িতে যে ঘাস হয়, ঘাসগুলো পোকামাকড় মারার জন্য আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করি। এগুলোও আমাদের অনেক সময় ক্ষতি করে, এগুলো অনেক সময় ক্যান্সারও করতে পারে। কিছুদিন আগে তো একটা লসুট হলো ওই কয়েকটা ওষুধ নিয়ে। এইগুলোর রিস্ক আছে। আর এখানে যে রিস্ক থাকে, এখানে একটা ড্রাগ বেরিয়েছিল বলে এমপিটিপি, এক ধরনের ড্রাগ। সেই ড্রাগটা যারা নিত তাদের পার্কিনসন খুব বেশি হতো, পার্কিনসন লাইক সিমটম। এদেশে যারা ফুটবল খেলে তাদের আমরা দেখি একটু বেশি পার্কিনসন হয়। যারা বক্সিং করে তাদের পার্কিনসন, যেমন মোহাম্মদ আলী, তার যেমন প্রচন্ড পার্কিনসন ছিল শেষের দিকে। এগুলোই রিস্ক আমরা দেখি। হ্যাঁ, যেহেতু হেড ট্রমা একটি কমন রিস্ক ফ্যাক্টর, স্পোর্টস পার্সনদের একটি বড় সম্ভাবনা থেকে যায় পরবর্তী বয়সে পার্কিনসন হবার মতো। তো আমরা কি কোনো স্পেসিফিক এজ গ্রুপের পেশেন্টকে আমরা নির্ধারণ করতে পারি যে এই বয়স থেকে এই বয়সের ভিতরে খুব বেশি কমনলি আমরা পার্কিনসন ডায়াগনোসিস হতে দেখি? হ্যাঁ, মোস্ট অফেন আমরা দেখি যাদের বয়স 60 এবং অ্যাবভ। 60-র নিচে আমার মাত্র 2টো পেশেন্ট ছিল এ পর্যন্ত, 2টো বা 3টি পেশেন্ট। তাদের পার্কিনসন ছিল আসলে কতগুলো মেডিসিন আমরা ব্যবহার করি এই দেশে, সেই মেডিসিনগুলো অনেকটা পার্কিনসন লাইক সিমটম করে দেয়। যেমন যাদের স্কিজোফ্রেনিয়া আছে, সিজোফ্রেনিয়া বলি আমরা, সিজোফ্রেনিয়া আছে বা ওই ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম আছে, তাদের মেডিসিন দেওয়া হয়, যেমন রিসপারডল বা হ্যালোডল। এই ধরনের মেডিসিন, আগের অ্যান্টাইসাইকোটিক মেডিকেশন আমরা বলি, ট্রাইসাইকেলিক অ্যান্টাইডিপ্রেশন অনেক সময় করতে পারে। এই মেডিসিনগুলো যারা অনেকদিন ধরে খাচ্ছে তাদের অনেক সময় পার্কিনসন সিমটম আমরা দেখি। তাদের অনেকের পার্কিনসন লাইক সিমটম নিয়ে আসে আমাদের কাছে। এটা মেডিসিনের জন্য তারা অনেকটা ইয়াং, কিন্তু বেশিরভাগ পেশেন্টই আমাদের 60 অ্যান্ড অ্যাবভ। অনেক সময় তারা হেলদি, তাদের কোনো কজ নাই, শুধু ফ্যামিলি হিস্টোরি আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি তাদের প্রায় সকলেরই ফ্যামিলি হিস্টোরি আছে, অথবা তারা ফ্যামিলি হিস্টোরি জানতো না আগে। অনেকদিন আগে আসলে অনেক পেশেন্টের কখনো ডায়াগনোসিস করা হতো না। এখন তো অনেক নিউরোলজিস্ট রয়েছে, সুতরাং ডায়াগনোসিসটা ভালো হচ্ছে। এখনো আমি অনেক পেশেন্ট পাই যাদের পার্কিনসন ডিজিজ কোয়াইট অ্যাডভান্স, কিন্তু তারা কেউ কখনো ডায়াগনোসিস করেনি তাদের যে তাদের পার্কিনসন ডিজিজ আছে। আমি অ্যাকচুয়ালি গতকাল আমার এক ভদ্রলোক আমার অফিসে আসলেন, যে আমার অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট এজেন্ট। তার দেখলাম সব সিমটম রয়েছে পার্কিনসনের, কিন্তু তাকে কেউ কখনো ডায়াগনোসিস করেনি এখনো। সে বললো যে আমার শুধু হেডটা শেক করে।
আহ, সুতরাং এখনো অনেক পেশেন্ট রয়েছে যাদের ডায়াগনোসিস করা হয়নি বা হচ্ছে না। আম, কিন্তু আম, অনেক সময় এটা তো এমন কোনো ক্ষতি করে না, যারা হাঁটতে পারে না, পড়ে যায় বা একটু লাইট হেডেড ফিল করে, তারা ভাবে এটা বয়স হয়ে গেছে এই জন্য হচ্ছে, বা অন্য কোনো হার্ট, সে হার্টের ডাক্তারের কাছে গেছে, হার্ট ট্রিটমেন্ট করাচ্ছে খুব করে যে এটা হলে বুঝি ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো জানি যে তার পার্কিনসন ডিজিজ হয়েছে। এই 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 ধরনের আর কি। ধন্যবাদ। হুম। আমরা জানি যে বর্তমানে পার্কিনসন ডিজিজের এখন পর্যন্ত আসলে কোনো কিওর পাওয়া যায়নি, কিন্তু অনেক ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়েছে। তো সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। খুব সুন্দর। যে ট্রিটমেন্ট, আসলে পার্কিনসন ডিজিজ আমরা যখন পেশেন্ট দেখি তখন দেখি যে তার কি সিমটম রয়েছে। তো আমরা প্রথমে বললাম যে ব্যালেন্স প্রবলেম, গেইট অ্যাবনর্মালিটি, রিজিডিটি, ট্রেমর, স্পাস্টিসিটি, ফরগেটফুলনেস, এই ধরনের যে সিমটম গুলো, আমরা ওই সিমটম ট্রিটমেন্ট চেষ্টা করি। তা প্রথমে যে সিমটমটা, যদি কারোর ব্যালেন্স প্রবলেম হয়, ফ্রিকোয়েন্ট ফল হয়, অথবা তারা খেতে পারছে না, তাদের হাতটা এত শেক করে তারা খেতে পারছে না বা হাঁটতে পারছে না, তখন আমরা ওইগুলো ইমপ্রুভ করার জন্য ট্রিটমেন্ট করি। প্রথমে যে মেডিসিনটা আমরা দেই, অনেক সময় দেই একটা মেডিসিন আছে বলে অ্যামান্টিডিন। তারপরে যে মেডিসিনটা আস্তে আস্তে ওইটা যখন সে অ্যাডজাস্ট করে 6 মাস পরে, তখন আমরা একটা মেডিসিন বলি কার্বিডোপা, লেভোডোপা বা সিনামেট এই দেশে। এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, কিন্তু দেখা যায় যে এই মেডিসিনগুলো 1 বছর, 2 বছর বা 10 বছর পর্যন্ত কাজ করে, তারপরে আর কাজ করতে চায় না। সেই জন্য আমাদের এখন ফার্মাসিউটিক্যালগুলো নতুন ধরনের মেডিসিন নিয়ে আসছে, যে মেডিসিনগুলো লং অ্যাক্টিং হয় এবং কন্টিনিউয়াস সাপ্লাই দেয়। আমাদের নতুন একটা মেডিসিন আছে ক্রেক্সান্ট নাম করে, এটা লং অ্যাক্টিং মেডিসিন, বেশ ভালো কাজ দিচ্ছে। এখন নতুন যে সিস্টেম রয়েছে, যে ডেলিভারি সিস্টেম আমরা বলি, মেডিসিনটা আমরা মুখ দিয়ে খেলে এটা ডাইজেস্ট হয়ে যায় আমাদের সিস্টেমে, ব্রেইনে যেতে পারে না। এই জন্য নতুন সিস্টেম হয়েছে যে কি করে এই মেডিসিনটা সাবকিউটিনিয়াসলি বা আইভি, ইন্ট্রাভেনাসলি আমরা দিতে পারি। এই ধরনের নতুন ডেলিভারি সিস্টেম আসার পরে এই মেডিসিনটা আমরা এইভাবে এখন দিতে পারি। অনেক মেডিসিন আছে যেটাকে আমরা আইভি দিতে পারি, অথবা সাবকিউটিনিয়াস, অথবা ইন্ট্রামাসকুলারলি দিলে অনেক সময় এটা বেশ ভালো কাজ করে। এই ধরনের মেডিসিন বেরিয়েছে। তারপরে যে নতুন আরো নতুন নতুন ট্রিটমেন্ট আছে, যেটা আমরা এখন কাজ করছি ওগুলোর উপরে। অনেকগুলো অন ডেভেলপমেন্ট, মানে ডেভেলপ হচ্ছে। একটা মেডিসিন মানে 2025-এ ওটা অলরেডি চলে গেছে ইয়ের কাছে, অ্যাপ্রুভালের জন্য, ড্রাগ এনফোর্সমেন্ট ওদের কাছে, কিন্তু এখনো অ্যাপ্রুভড হয়নি। ওই মেডিসিনটা আমরা খুব আশাবাদী যে এই বছরের মধ্যে ওটা অ্যাপ্রুভড হয়ে আসবে, আমরা ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ। একই সাথে বেশ কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেমন আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে কিছু অ্যাডভান্সমেন্ট আনা হয়েছে, হাইপারবেরিক অক্সিজেন থেরাপি ইউজ করা হচ্ছে। এগুলো সম্পর্কে যদি একটু বলেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমাদের অন্য যে ট্রিটমেন্ট, মেডিসিন ছাড়াও আমরা কিভাবে এই ডিজিজটাকে ট্রিট করতে পারি সে নিয়ে আমরা চেষ্টা করি সবসময়। প্রথম দিকে আমরা যেটা চেষ্টা করতাম সেটা হলো ডিপ ব্রেইন স্টিমুলেটর। আমরা একটা পেস মেকারের মতো বসিয়ে দিতাম, যেটা গ্লোবাস প্যালিডাস নাম করে একটা জায়গা আছে ব্রেইনের, সেই জায়গায় গিয়ে অবস্থান করতো। একটা ম্যাগনেট দিয়ে ওই স্টিমুলেটর টাকে মানে কন্ট্রোল করা যেত অনেকটা। ওইটাকে ম্যাগনেটটা স্লাইড করলে লোকটা ভালো করে হাঁটতে পারবে, আবার কিছুক্ষণ পরে আবার সে রিজিডিট হয়ে যাবে। সেই ধরনের আমরা ডিপ ব্রেইন স্টিমুলেটর নিয়ে কাজ করছি। তারপরে এখন নতুন ধরনের, আগেও একটা সার্জারি ছিল, আমরা সার্জারি করতাম পার্কিনসন ডিজিজের জন্য। একটা জায়গাকে আমরা তুলে নিয়ে আসতাম, একটু ফেলে দিতাম। সেটা আমরা দেখছি যে কমপ্লিকেশন অনেক অনেক বেশি, এই জন্য এখন আর তেমন করা হয় না ওই সার্জারিটা। কিন্তু এখন নতুন একটা সার্জারি বেরিয়েছে, সেটাকে বলে আল্ট্রাসাউন্ড সার্জারি। এখন আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা সার্টেন এরিয়া অফ দ্য ব্রেইন, যেখানে ওই গ্লোবাস প্যালিডাসের কাছেই আমরা একটা জায়গাকে একটু নষ্ট করে দেই, যেটা রিজিডিটিটাকে বাড়িয়ে দেয় সেই জায়গাটা। তখন দেখা যায় মানুষ বেশ ভালোই ওটা কাজ করছে। ওটা কিন্তু সবকিছু কিওর না, এটা এটা কিছুদিন কাজ করে, তারপরে আবার ভালো কাজ করে না। তারপরে এখন দেখা যাচ্ছে যে অনেক লোকের কারণ ব্রেইনে আমাদের অক্সিজেন দরকার খুব বেশি,
প্রায় 20% অফ দ্য অক্সিজেন যেটা আমরা নেই বাতাস থেকে তার চলে যায় ব্রেইনে। সুতরাং আমরা চেষ্টা করছি হাইপারবেরিক অক্সিজেন দিতে, যেটা অনেক সময় কাজ করে। তারপরে যেটা হয় আম, আম, যে নতুন ধরনের প্রোজেনিক সেল এইগুলো যদি কাজ করে, সে ট্রিটমেন্টও করা হয়েছে, কিন্তু ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না এখনো। কারোর একটু বেশি মুভ করছে, কেউ একটু কম মুভমেন্ট করছে, এই ধরনের হয়ে যাচ্ছে। তবু আমরা বিভিন্ন আম, আম, দিক নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কি করে হেল্প করা যায়। ধন্যবাদ। একজন পেশেন্ট যখন প্রথম পার্কিনসন ডিজিজ ডায়াগনোসড হন, সেই অবস্থায় তার সর্বপ্রথম চ্যালেঞ্জ গুলো কি দেখা দেয়? এবং আমি জানি যে এই সিচুয়েশনটা কিন্তু পেশেন্টকে এবং একই সাথে পেশেন্টের পরিবারের লোকদেরকে মানসিকভাবে অনেক চ্যালেঞ্জের ভিতরে ফেলে দেয়। তো সে অবস্থা থেকে যদি আমি জানতে চাই যে নিউলি ডায়াগনোসড পার্কিনসন ডিজিজের পেশেন্টদেরকে কি করে লাইফস্টাইল বা এভরিডে লাইফ ডিল করবার জন্য কি করে আসলে আপনারা সাপোর্ট করে থাকেন এবং তাদেরকে কিভাবে এনকারেজ করেন? কারণ আমি দেখেছি যে এ ধরনের ডিজিজ কন্ডিশনে অনেক সময় আসলে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলির লোকরাও ডিপ্রেশনে চলে যান। খুব ভালো প্রশ্ন। আসলে হয় কি, আমাদের কাছে যখন একজন পেশেন্ট আসে, প্রথমে যে পেশেন্ট আসে তখন সে মিনিমাল সিমটম নিয়ে আসে। যেমন আমার একজন পেশেন্ট আছে, সে 54-year-old ইয়াং জেন্টলম্যান। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার সে আগে খুব ভালো টাইপ করতে পারতো, কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে টাইপ করতে হয় খুব। এখন টাইপ করতে তার খুব অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে, তার হার্ট শেক করছে, এবং অনেক সময় কথা বলতে গেলে তার কথাটা বেঁধে যাচ্ছে। তার অনেক মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, সে মিটিংয়ে তার অসুবিধা হচ্ছে। তখন সে আমাদের কাছে এলো। তখন আমরা, এটা আর্লি সিমটম তার, যাতে করে সে ভালো কথা বলতে পারে, যাতে করে তার টাইপিংটা অত তা দ্রুত ডিটোরিয়েট না করে, সেই জন্য আমরা ওষুধ দিলাম। যে প্রথমে অ্যামান্টিডাইন, তারপরে কার্বিডোপা, লেভোডোপা, তারপরে রোপিনিরল, এইগুলো অ্যাড করলাম। তখন সে আস্তে আস্তে করে ওভার 6 months to 1 year, এইটা তার 7th ইয়ার আমার সঙ্গে, 7th ইয়ার চলছে। এখনো তার বেশ একটু অসুবিধা হচ্ছে। আমরা তাকে এখন ভাবছি ওদের হয়তো সার্জারি বা ডিপ ব্রেন স্টিমুলেটর এ ধরনের কিছু দিতে পারি, কারণ সে এখন প্রায় 60 অ্যাবভ 60 হয়ে গেছে। কিন্তু তার সিমটমটা বেশ, তার ব্যালেন্স প্রবলেম তেমনটা নেই, কিন্তু প্রবলেম আছে শুধু লেখায় বা থিঙ্ক করতে অনেক সময় একটু অসুবিধা হয়। সেইভাবে আমরা কাজ করি। এই যে পেশেন্টটা আসলো, এর ফ্যামিলি প্রবলেমের চেয়ে তার কাজের প্রবলেম বেশি হচ্ছে, সুতরাং আমরা তাকে হেল্প করতে চেষ্টা করি কাজে। এরপরে যখন বয়সটা বেড়ে যায়, আস্তে আস্তে সে দেখা যাবে যে সে ওয়াকার, একটা লাঠি নিয়ে হাঁটছে, তারপরে সে ওয়াকার নিয়ে হাঁটবে, তারপরে সে হুইল চেয়ারে যাবে। এরা অনেক সময় এরা বেঁচে থাকে 22 বছর, 17 থেকে 22 বা 25 বছর। আমার অনেক পেশেন্ট আছে, যে আমার একজন পেশেন্ট আছে, সে 102 বছর বয়স, কিন্তু তার পার্কিনসন আছে। তার পার্কিনসন ডায়াগনোজ হয়েছিল 78-এর দিকে। সুতরাং তাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ডিপেন্ড করে তাদের এজ কেমন। তাদের অনেক পেশেন্ট, আমার প্রায় 7-8 জন বা 10 জন পেশেন্ট আছে যারা হুইল চেয়ার বাউন্ড। এখন তারা তাদের ওয়াইফ নিয়ে আসে বা হাজব্যান্ড নিয়ে আসে, তাদের আমরা সেইভাবে ট্রিট করি। তারা বুঝে গেছে যে তারা হাঁটতে পারবে না বা করতে পারবে না, কিন্তু তারা হুইল চেয়ার ব্যবহার করে। হুইল চেয়ার দিচ্ছি এই জন্য, যখন তারা বেশ কয়েকবার পড়ে যায়, 3-4 বার পড়ে যায়, বারবার পড়ে যায়, নিজের ব্যালেন্স রাখতে পারে না, তখন আমাদের দিতেই হয় হুইল চেয়ার আর কি। এইভাবে আমরা তাদের মেনটেন করি। তাদের সোশ্যাল স্ট্রাকচার আমরা স্টাডি করি, তাদের ফ্যামিলি স্ট্রাকচার, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সবকিছু স্টাডি করে তাদের আমরা ট্রিট করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরেই পার্কিনসন ডিজিজ রিলেটেড আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আমাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় পার্কিনসন ডিজিজ। আমাদের সাথে আলোচনায় আছেন বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আমরা পার্কিনসন ডিজিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আপনার সাথে আলোচনা করছি এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে আপনার অনেক কিছুই বললেন। আমরা জানি যে পার্কিনসন ডিজিজের আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো কিওর নেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে সিমটমস গুলো আর যেন প্রোগ্রেস না করে বা পেশেন্ট যেন আরো ডেটোরিয়েট না করে, সেরকম ভাবে পেশেন্টকে একটা সাপোর্ট প্রোভাইড করতে, অ্যাডভাইস প্রোভাইড করতে। তো সেখান থেকে আমি জানতে চাইবো যে একজন পার্কিনসন ডিজিজের পেশেন্ট আসলে কি কি ধরনের পদ্ধতি ফলো করলে, লাইফস্টাইল ফলো করলে আহ, তার এই সিচুয়েশনটিকে আরো ডেটোরেট করা বা প্রোগ্রেস হওয়া থেকে বাধা দিতে পারেন। খুব ভালো প্রশ্ন হাফসা। হ্যাঁ, পার্কিনসন ডিজিজ হলো তেমন একটা ডিজিজ যার কিওর নেই, কিন্তু আমরা মেনটেন করতে চাই সিমটম, ম্যানেজ করতে চাই সিমটম। আসলে বেশিরভাগ ডিজিজেরই তো কোনো কিওর নেই। যেমন ডায়াবেটিসের এখনো আমরা কিওর খুঁজে পাচ্ছি না। হাইপারটেনশন কিওর নেই। করোনারি ডিজিজ আমাদের সবসময় মেডিসিন খেতে হয়, কোলেস্ট্রল মেডিকেশন। সেরকম পার্কিনসন ডিজিজও ঠিক তেমনি ভাবে আমরা ম্যানেজ করতে চেষ্টা করি। লাইফ এক্সপেক্টেন্সি এটা অনেক সময় শর্ট করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমার পেশেন্টগুলো বেশ বেঁচে থাকে অনেকদিন। কারণ একটা ব্যাপার হলো পার্কিনসন ডিজিজ, যেটা আমরা স্টাডি করি, যে পার্কিনসন ডিজিজ হলে যেটা হয় তারা খুব সিনসিয়ার হয়ে যায়। সিনসিয়ার হয়ে গেলে তারা নিজেকে টেক কেয়ার করতে চেষ্টা করে, আর যখন টেক কেয়ার করে তারা অনেকে বেঁচে থাকে বেশি। আমার অনেক পেশেন্টই আছে 90-র উপরে, তাদের পার্কিনসন ডিজিজ আছে। তারা ভেবেছিল তাদের যখন হয়েছিল তখন আমরা বলতাম 12 থেকে 15 বছর বাঁচবেন, তারপরে আর বাঁচে যাবে না। কিন্তু এখন আমরা বলি সাধারণত 20 থেকে 22 বছর বেঁচে থাকবেন। এটা সাধারণত কারণ একটা কিছু ডায়াগনোসিস করলে তখন তারা নিজেকে টেক কেয়ার করে খুব বেশি। আর যখনই টেক কেয়ার করা হয় তখন দেখা যায় সে অন্য রোগগুলো কম থাকে এবং তারা বেঁচে থাকে। তুমি যে কথাটা বললে, এই জন্য আমি বলছি যে আমাদের আসলে নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। পার্কিনসন ডিজিজের যে টেক কেয়ার করাটা আমরা বলি, এটা ঠিক রেগুলার জীবনের মতো। যেমন হার্ট ডিজিজের জন্য আমরা সাধারণত ব্যায়াম করি, হাঁটাহাঁটি করি। পার্কিনসন ডিজিজে আমরাও বলি যে যতটা পারা যায় হাঁটাহাঁটি করতে হবে। তারপরে একটু ব্যায়াম করতে হবে, রেগুলার ঘুমোতে হবে, এনভায়রনমেন্টাল টক্সিনগুলোকে অ্যাভয়েড করতে হবে। ভাইটামিন ডি যাতে বেশি পাওয়া যায় সেই ধরনের একটু রোদের মাঝে যেতে হবে, বা ভাইটামিন ডি নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুটস, ভেজিটেবল খাওয়ার জন্য আমরা রিকমেন্ড করি। তারপরে তাদের যে সিমটমগুলো রয়েছে, যেমন কনস্টিপেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ প্রবলেম, এইগুলোকে আমরা ট্রিট করতে চেষ্টা করি। যেমন স্লিপ প্রবলেম থাকলে আমরা সাধারণত স্লিপ মেডিসিন, আসলে মেডিসিন পার্কিনসন ডিজিজের যে মেডিসিনটা রয়েছে, রোপিনিরল অর প্রামিপ্যাক্সল, আমরা বলি মিরাপেক্স অথবা রিকুইফ, এই মেডিসিনগুলো দিলে তারা ভালো ঘুমোয়। তাদের যে ঘুমের মানে পার্কিনসন ডিজিজের যে সিমটম গুলো থাকে, যে হাত পা ছোড়া, ওইগুলো চলে যায়। সুতরাং এটা বেশ ভালো কাজ করে সেক্ষেত্রে। এমনি অ্যান্টিঅক্সিডেন্ট নিতে আমরা খুব রিকমেন্ড করি। আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো ভাইটামিন বি 12, ফলিক অ্যাসিড, বি কমপ্লেক্স, এগুলো নেওয়ার জন্য রিকমেন্ড করি। দেখা যায় তারা এগুলো নেওয়ার পরে তারা অন্য যে পেশেন্টগুলো রয়েছে তাদের চেয়ে বেশি বাঁচে। তাদের যদিও কিছুটা ডিসেবিলিটি থাকে, কিন্তু লংজিভিটি অফ লাইফ বেড়ে যায়। আগে ছিল যেমন আমি বললাম যে 12 থেকে 15 বছর, এখন 20 থেকে 22 বছর হয়ে যাচ্ছে যারা বেঁচে থাকছে। যদিও শেষের দিকে আমি দেখি তাদের কমপ্লিকেশন হচ্ছে। গতকাল আমার একটা পেশেন্ট ছিলেন, উনি 92-year-old। উনি একটু অসুবিধা হচ্ছে, কয়েকদিন আগে একবার পাস আউট করেছিলেন, মানে পড়ে গেছিলেন, একটু পাস আউট করেছিলেন। এখনো সে একটা লাঠি হাতে নিয়ে চলে আসে আমার অফিসে। আবার উনি নিজের পার্কিনসন ডিজিজ রয়েছে, কিন্তু উনি নিজেকে, ওনার ওয়াইফকে টেক কেয়ার করতে হয়, কারণ তিনি আরো বেশি অসুস্থ। সুতরাং যেহেতু উনি টেক কেয়ার করছেন, উনি নিজেকেও টেক কেয়ার করছেন এবং বেশ ভালো শক্ত আছেন এতদিন পার্কিনসন হওয়ার পরেও, 92 ইয়ার্সে।
সুতরাং আমরা যদি নিজেকে টেক কেয়ার করি, অ্যাক্টিভ লাইফ লিভ করি, তাহলে দেখা যাবে পার্কিনসন ডিজিজ হলেও ইউ উইল লিভ লঙ্গার অ্যান্ড হেলদিয়ার। আমাদের অ্যাক্টিভিটি ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মেডিসিন। সকালে উঠতে হবে। যদি সকালে কেউ দেরি করে ওঠে, যে প্রতিদিন 7টায় ওঠার কথা বা 6টায় বা 5টায় ওঠার কথা, সে ওই সময় উঠতে হবে এবং প্রত্যেক দিনের যে কাজগুলো সেগুলো করতে হবে। স্লো ডাউন করলেই তখন পার্কিনসনটা আরো বেশি আঁকড়ে ধরে। যে আমরা দেখছি যারা লেজি পার্কিনসন পেশেন্ট আমাদের আছে, অনেকে লেজি, তারা কিছু করতে চায় না, তারা বেশি সিক, তারা তাড়াতাড়ি মরে যায়। কিন্তু যারা বেশ অ্যাক্টিভ, তাদের পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, তাদের জন্য ভালো হয়। অনেকে আছে যারা ডিপ্রেশন, পার্কিনসন ডিজিজ হলে ভাবে ওহ আমার এই ডিজিজটা হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে যায়। তখন আমরা অনেকে অ্যান্টি ডিপ্রেশন দেই, অনেকে এটা নিতে চায় না। কিন্তু দিলে ভালো হয়, কারণ তখন ফ্লেক্সিবিলিটিটা চলে আসে, মেন্টাল ফ্লেক্সিবিলিটিটা চলে আসে। আর মেন্টাল ফ্লেক্সিবিলিটি আসলে মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফ্লেক্সিবিলিটি অফ দ্য বডি। আমরা অনেক সময় ভাবি যে বডি ফ্লেক্সিবিলিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট, বাট ইট ইজ দ্য মেন্টাল ফ্লেক্সিবিলিটি। সেই জন্য আমরা অ্যান্টি ডিপ্রেশন দিতে চেষ্টা করি। তারপরে আমরা লাইফস্টাইল যেটা আর কি, যে যাদের এটা ডিপেন্ড করে কোন অবস্থায় রয়েছে, তার উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রেসক্রাইব করি। এখন একটা এক্সারসাইজ আছে লাউড অ্যান্ড ক্লিয়ার। ওই এক্সারসাইজ প্রোগ্রামটায় আমাদের অনেকেই অ্যাটাচড রয়েছে এবং নিজেরাও করে, তারা দেখছি খুব ভালো করছে। লাউড অ্যান্ড ক্লিয়ার যেটা, ভিগোরাস এক্সারসাইজ ইজ গুড, লিফটিং ওয়েট, walking, these are also very good. So lifestyle has lot of thing to do. Regular maintenance of diet, regular maintenance of friendliness with other, positive attitude, this has tremendous effect on health. Thank you. অসংখ্য ধন্যবাদ আপনাকে। পার্কিনসন ডিজিজের পেশেন্টদের লাইফ এক্সপেক্টেন্সি এবং একই সাথে তাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটিস যেগুলো এটাকে ইনফ্লুয়েন্স করে থাকে, সেটা সম্পর্কে যদি একটু আলোচনা করেন। খুব ভালো। আসলে পার্কিনসন ডিজিজের লাইফ এক্সপেক্টেন্সি সম্পর্কে তো আমরা বললাম, যে যাদের 70 বছরের দিকে ডায়াগনোসিস হয়, তাদের আমরা বলি যে তাদের 20 ইয়ার্স লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে, 20 to 22 ইয়ার্স। যাদের এর আগে ডায়াগনোসিস হয়, তাদের হয়তো আরো বেশি সময় ধরে বাঁচতে পারবে, যারা ইয়াং বয়সে। ডিপেন্ডস করে আসলে পার্কিনসন ডিজিজ বিভিন্ন ধরনের। কেউ আছে খুব র্যাপিডলি প্রোগ্রেস করে, কেউ আছে খুব স্লোলি প্রোগ্রেস করে। আমাদের বিভিন্ন ধরনের রয়েছে। আমার একজন পেশেন্ট ছিল, উনি ভদ্র মহিলা ছিলেন, মাত্র 46-এ ডায়াগনোসিস হয়েছিল, কিন্তু 56-এ উনি মারা গেলেন। কিন্তু ওনার ফ্যামিলিতে এই ধরনের পার্কিনসন ডিজিজ রয়েছে, তারা সবাই আর্লি ডায়াগনোসিসড হয়েছে এবং আর্লি মারা গেছেন। কোমরবিডিটি সম্পর্কে আসলে যেহেতু পার্কিনসন ডিজিজটা অলরেডি হয় বেশ বয়স হয়ে গেলে 60, তখন তাদের অলরেডি বেশিরভাগ লোকেরই হার্ট প্রবলেম থাকে, ব্যাক প্রবলেম থাকে, স্পাইন প্রবলেম থাকে, নেক প্রবলেম থাকে। আর আরেকটা কথা, যে আমরা অনেক সময় দেখি পার্কিনসন ডিজিজটা যদি কারোর ওপেন হার্ট সার্জারি হয় বা লং টাইম ব্যাক সার্জারি হয়, বারবার ব্যাক সার্জারি, তাদের সিমটমটা কেন যেন তাদের ভিতরে পার্কিনসন ডিজিজটা আমরা বেশি দেখি। কারণ আমরা যে অ্যানেস্থেসিয়া দেই, এর সাইড এফেক্ট কি না বলতে পারবো না, কিন্তু অনেক আমার বেশ কয়েকটা পেশেন্ট এসেছে কার্ডিয়াক সার্জারির পরে, যারা আফটার সার্জারি তাদের রিজিডিটি, ট্রেমর, গেইট অ্যাবনর্মালিটি এগুলো বেড়ে গেছে এবং অসুস্থ হয়ে গেছে। তাদের ডায়াগনোসিস করতে হয়েছে পার্কিনসন ডিজিজ। এটা হয়তো লং টার্ম অ্যানেস্থেসিয়া এফেক্ট অর হাইপক্সেমিয়া অফ দ্য ব্রেইন। কারণ ডিউরিং ওই যে যখন হার্ট সার্জারি করা হয়, তখন ব্রেইনে অনেক সময় হয়তো এনাফ ব্লাড পায়নি, এটার থেকেও হতে পারে। আমরা সেটা ভাবছি আর কি। তা কোমরবিডিটি গুলোকে আমাদের জানতে হবে এবং ট্রিট করতে হবে। যাদের পার্কিনসন ডিজিজ রয়েছে, তাদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে এটা একটা সিভিয়ার কোমরবিডিটি, তখন তাদের লাইফ এক্সপেক্টেন্সিটা কমে যায়। অনেকের আছে, আমার পেশেন্ট, গতকাল আমার এক পেশেন্ট ছিল, উনি একজন প্রফেসর এখানে, ওনার হঠাৎ করে কিডনি প্রবলেম হয়ে গেল, এখন তিনি ডায়ালাইসিসে চলে গেলেন। পার্কিনসন ডিজিজ এবং
ডায়ালাইসিস কিডনি প্রবলেম হলে এটা ট্রিট করা খুব কঠিন হয়ে যায়, কারণ মেডিসিন দিতেও আমাদের অসুবিধা হয়ে যায়। সুতরাং এই ধরনের কোমরবিডিটি থাকলে আমাদের একটু অসুবিধা হয়। তারপরে যে সবচেয়ে বেশি কোমরবিডিটিটা সেটা হলো ডিমেনশিয়া। প্রায় 40% পেশেন্ট উইথ পার্কিনসন ডিজিজ উইল ডেভেলপ ডিমেনশিয়া, ফরগেটফুলনেস। অ্যান্ড তখন আমাদের ট্রিট করতে হয় ফরগেটফুলনেসটাকে। যখন ফরগেটফুল হয়ে যায় তখন তারা আর মেডিসিন নিতে চায় না, তারা ওই যে আমরা যে রিকমেন্ডেশন গুলো করি সেগুলো আর শুনতে চায় না অনেক সময়, কারণ তারা ফরগেটফুল। তখন তাদের লাইফ এক্সপেক্টেন্সিটা কমে যায়। সেই জন্য আমরা চেষ্টা করি যাতে করে ডিমেনশিয়াটাকে কমিয়ে রাখা যায়। এবং ফ্যামিলি ফ্যামিলি এনভায়রনমেন্ট অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দেশে যেটা হয় যে এদের তো আসলে অনেকের ফ্যামিলি থাকে না। যদি কারোর ওয়াইফ বা হাজব্যান্ড থাকে তাহলে খুব ভালো, কিন্তু বেশিরভাগ লোকেরই থাকে না। তখন আমরা মানে সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে আস্তে আস্তে ওদের বলি যে আপনারা অ্যাসিস্টেড কেয়ার লিভিং বা লং টার্ম কেয়ারে চলে যান। ধন্যবাদ। অ্যাসিস্টেড কেয়ার লিভিং বা লং টার্ম কেয়ার যেগুলো বলছেন, এগুলো কি ইন্স্যুরেন্স কভার করে? এটার বিভিন্ন স্টেটে ভিন্ন। যেমন এখানে নার্সিং হোম যেটাকে বলে, নার্সিং হোমটাকে ইন্স্যুরেন্স কভার করে যদি যদি কেউ মানে খুব দরিদ্র থাকে। যদি দরিদ্র থাকে তাহলে সে তার অ্যাসিস্টেড কেয়ারটা মানে নার্সিং হোমটা কভার করে। কিন্তু যদি অ্যাসিস্টেড কেয়ার লিভিং কোনো ইন্স্যুরেন্সই কভার করে না, এর জন্য আলাদা একটা লং টার্ম ইন্স্যুরেন্স থাকতে হয়। সেই লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স যদি থাকে সেই ইন্স্যুরেন্সটা কভার করে। এটা বেশ এক্সপেন্সিভ। প্রতি মাসে $7,000 থেকে $9,000 খরচ হয় অ্যাসিস্টেড কেয়ার লিভিংয়ে। আর নার্সিং হোমটা তো আরো বেশি এক্সপেন্সিভ, কিন্তু ওটা অনেক সময় কভার করে ইন্স্যুরেন্স যদি তার মেডিকেড থাকে। মেডিকেয়ার ওরা মনে হয় 180 days কভার করে, তারপরে আর করে না, বা এরকম কি যেন নিয়ম আছে, আমি ঠিক জানি না এটা। ধন্যবাদ। পার্কিনসন ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে কি খাওয়া দাওয়ায় কোনো লিমিটেশন বা এই ধরনের কোনো অ্যাডভাইস কি আপনারা প্রোভাইড করে থাকেন? খুব ভালো প্রশ্ন। আসলে খাওয়া দাওয়ার লিমিটেশন আমরা যেটা বলি, যখন মেডিসিনটা খেতে আমরা দেই কার্বিডোপা লেভোডোপা, আমরা বলি যে প্রোটিন জাতীয় খাবার এই মেডিসিনের সঙ্গে খাওয়া যাবে না। কারণ প্রোটিন জাতীয় খাবার যদি মাছ মাংস এগুলো যদি খায় এর সঙ্গে, তাহলে অ্যাবজর্পশনটা কমে যায় মেডিসিনটার। এই জন্য আমরা বলি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে বা পরে খেতে পারে, কিন্তু একই সময় খাওয়া যাবে না এইটা। আর যাদের পার্কিনসন হয় তাদের সোয়ালোয়িংটা এফেক্ট করে খুব। তাদের সোয়ালোয়িংটা, তারপর টেস্ট এফেক্ট করে। সুতরাং আমরা দেখি যে তাদের অ্যাসথেনিয়া হয়ে যায়, মানে তারা কাবু হয়ে যায় অনেকে। তারা ওয়েট লস করে ফেলে, কারণ টেস্ট পায় না, তো এই জন্য খেতে পারে না। খেতে গেলে তার মানে ড্রাই ফুড তারা খেতে খুবই অসুবিধা হয়, সোয়ালো করতে পারে না। আমরা তখন সোয়ালোয়িং এভালুয়েশন করি এবং এভালুয়েশন করে দেখি যে তারা সোয়ালো করতে পারছে কিনা। এটা যদি লাঙে চলে যায়, অ্যাসপিরেশন হয় যদি, তখন তো তাদের ওই অ্যাসপিরেশন থেকেই বেশিরভাগ পার্কিনসন ডিজিজ পেশেন্ট মারা যায়। ওরা খাবার সময় অ্যাসপিরেট করে, তখন তাদের নিউমোনিয়া হয়ে যায়, সেখান থেকেই বেশিরভাগ পার্কিনসন ডিজিজ মারা যায়। এই জন্য আমরা এইটাকে খুব গভীরভাবে থিঙ্ক করতে চেষ্টা করি এবং এটাকে হেল্প করতে চেষ্টা করি, অ্যানালাইজ করতে চেষ্টা করি, এভালুয়েট করতে চেষ্টা করি। তারপরে আমরা অনেক সময় পালমোনোলজিস্টের কাছে পাঠিয়ে দেই, ওদের কোনো ইয়ে আছে, অ্যাডভাইস আছে কিনা সেইভাবে আর কি। কিন্তু আমরা এটাকে খুব মনিটর করি। ধন্যবাদ। পার্কিনসন ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে কোথাও কোথাও আমি দেখেছি যে মেনশন করা হয়েছে যে টি বা ক্যাফেইন এই জাতীয় ড্রিঙ্ক গুলো পার্কিনসন ডিজিজের পেশেন্টদের জন্য সাপোর্টিভ। তো ক্যাফেইনের সাথে এই ধরনের কোনো পজিটিভ রিলেশনের সায়েন্টিফিক লিংক কি আমরা দেখতে পাই?
আমরা হ্যাঁ, অনেক সময় বলা হয় যে যারা স্মোক করে তাদের পার্কিনসন কম হয়, কিন্তু আমরা আবার বলি যে স্মোক করলে তো আগে আগে মারা যায়, সুতরাং পার্কিনসন আর কি হবে। কিন্তু এখন অনেক মেডিসিন বেরিয়েছে যে নিকোটিন জাতীয় কিছু দেওয়া যায় কিনা। আমরা দেখেছি হ্যাঁ, যারা প্রতিদিন কফি খায়, 1 কাপ বা 2 কাপ কফি খায়, বা যারা টি ড্রিঙ্ক করে, তাদের সম্ভাবনাটা একটু কম থাকে। এই জন্য আমরা রিকমেন্ড করি যারা আর্লি পার্কিনসন নিয়ে আসেন, তাদের আমরা প্রত্যেকদিন 1 কাপ অন্তত গরম গ্রিন টি খাওয়ার রিকমেন্ড করি। আমরা অনেক সময় দেখি যে জাপানে পার্কিনসন ডিজিজটা একটু কম থাকে, কারণ ওরা অনেক টি ড্রিঙ্ক করে এবং তারা লং লাইফ লিভ করে। দেখা গেছে যারা প্রতিদিন টি ড্রিঙ্ক করে তারা অনেক বছর ধরে বেঁচে থাকতে পারে, এবং ওরা স্টাডি করেছে যে যারা 100 years or older, তাদের তারা প্রায় তাদের বেশিরভাগ লোকেই লং টার্ম ধরে টি ড্রিঙ্ক করে। এই জন্য আমরা ইট ইজ এ ভেরি গুড থিং। আমরা কফি ড্রিঙ্ক করার জন্য রিকমেন্ড করি, কিন্তু এদের অসুবিধা আছে আবার। কফি পার্কিনসন ডিজিজ হলে একটা অসুবিধা হয় যে রাতে তাদের বারবার বাথরুমে যেতে ইচ্ছা করে, বা রাতে বারবার বেড থেকে উঠে যেতে ইচ্ছা করে, মনে হয় যেন কোথাও যেতে হবে, একটা রেস্টলেসনেস কাজ করে। এই জন্য আমরা রাতের দিকে বা 3টের পরে আর কফি খাওয়ার আমরা নিষেধ করে দেই। ধন্যবাদ। খাবারের ক্ষেত্রে আমি পড়লাম যে নিউরোপ্রোটেক্টিভ রোল প্লে করে যে ধরনের খাবারগুলো, যেরকম বলা হচ্ছে কিছু স্পেসিফিক ফিশ, অয়েল এবং এগস, একই সাথে গ্রিন লিফি ভেজিটেবলস এবং বেরিজ, এগুলোকে বলা হচ্ছে যে পার্কিনসন ডিজিজের পেশেন্টদের জন্য এগুলো নিউরোপ্রোটেক্টিভ রোল প্লে করে। আহ, তো এগুলোকে পেশেন্টকে এনকারেজ করা হয় এই ধরনের খাবারগুলো খাবার ব্যাপারে। এ ব্যাপারে কি আপনারা অ্যাডভাইস করে থাকেন? আমরা এগুলো ততটা বলি না, কারণ আমাদের তো আসলে পেশেন্ট আসে। অনেক সময় যখন ফ্যামিলি মেম্বার আসে, তাদের কাছে আমরা রিকমেন্ড করি যে ভেজিটেবল মানে হেলদি ফুড খাওয়া খুব ভালো, ভেজিটেবল খাওয়া খুব ভালো। তারপরে বেরি, এগুলো ব্লুবেরি বা এই ধরনের জিনিস খাওয়া ভালো। আমরা অনেক সময় রিকমেন্ড করি তারা যদি ইয়োগার্ট জাতীয় খাবার খেতে চায় উইথ ব্লুবেরি, দ্যাট উইল বি ভেরি গুড। অ্যান্টিঅক্সিডেন্ট যেমন টি আমি সবসময় রিকমেন্ড করি টি খাওয়া। আমাদের অফিসে আমরা সবসময় B12 ইনজেকশন দেই, আর এইগুলোই করি সাধারণত, যাতে করে তাদের জীবনটা সুন্দর হয়, স্বাভাবিক। কারণ অনেক যদি নিয়ম দিতে চাই তখন তারা শুনতে চায় না, কারণ কতটা নিয়ম আর মেনে চলতে পারে। এই জন্য আমরা সহজ ভাবে যাতে একটা সুন্দর জীবন যাপন করতে পারে সেই ধরনের রিকমেন্ড করে থাকি। একই সাথে আমি আরো পড়লাম যে ফিল্টার ওয়াটার ইউজ করবার জন্য এনকারেজ করা হয়, এবং ড্রাই ক্লিনার্স প্রোডাক্ট এবং যেগুলো বিভিন্ন পেস্ট কন্ট্রোল কেমিক্যাল অনেকে ব্যবহার করে থাকেন ফার্মিং এ অথবা গার্ডেনিং এ, এই জিনিসগুলো থেকেও যতটা সম্ভব দূরে থাকা যায় এ ব্যাপারে এনকারেজ করা হয় পেশেন্টদেরকে। Sure. আমরা বলি যে অর্গানিক ফুড ভালো। আমরা অনেক সময় বলি যে নিজের যদি চাষ করতে চায় তারা, কারণ অনেকের এখানে তো প্রায় সকলের একটু বাগান আছে, তারা ভেজিটেবল নিজেরা চাষ করতে পারে। যারা পারে তারা করে, কিন্তু সবাই তো মেনটেন করতে পারে না, তারা ওইভাবে চলে আর কি। আমরা চলে এসেছি আলোচনার শেষ প্রান্তে। বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যদি পেশেন্টসদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কোন অ্যাডভাইস প্রোভাইড করতে চান। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আনন্দে থাকলে অনেক নিউরোলজিক্যাল কন্ডিশন আপনার কাছেও আসতে পারবে না। ধন্যবাদ হাফসাকে, আর ধন্যবাদ TVN24 কে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলেন নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা এবং মূল্যবান সময়ের জন্য TVN24 এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্রেইন অ্যাক্টিভিটিস আসলে ব্রেইনকে কিন্তু স্টিমুলেট করে, এবং আমরা যত বেশি আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ রাখবো, এজ রিলেটেড বা ব্রেইনের যে কমপ্লিকেটেড চ্যালেঞ্জ গুলো বা সিচুয়েশন গুলো বা ডিজিজ গুলো আমরা আসলে বারবার আলোচনায় নিয়ে আসছি, এগুলো কিন্তু আমরা তত বেশি
প্রোটেক্ট করতে পারি। আমাদের অবশ্যই উচিত রিটায়ারমেন্টের পরেও বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে সোশ্যাল লেভেলে অনেক অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ থাকা এবং ব্যক্তিগত পর্যায়ে কিছু হবি পিক আপ করা। এই কথাগুলো আমরা আগেও বারবার বলেছি, আবারও বলছি, কারণ এগুলো আসলে আমাদের ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে হেল্প করে এবং একটি খুবই মেন্টালি ব্যালেন্স সিচুয়েশনে থাকতে সাহায্য করে। সকলে নিরাপদে থাকুন। ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।